নমস্কার, নিউজ নয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। এনডিএর বিহার জয়ের পেছনে রয়েছেন মহিলারা। পরিবার থেকে রাজনীতি সব ক্ষেত্রেই চালিকা শক্তি হলেন মহিলারা। রবিবার মহিলা মোর্চা আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে বর্দোয়ালি মণ্ডলের মহিলা মোর্চা আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নারীর স্বনির্ভরতা, ক্ষমতায়ন ও নেতৃত্ব, এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে অগ্রগতির নতুন ইতিহাস রচনা করা হচ্ছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বিহার নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ঐতিহাসিক বিজয়ের পেছনে রয়েছে মহিলারা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনীতি থেকে পরিবার সব ক্ষেত্রে চালিকা শক্তি হলেন মহিলারা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিহারে আপনারা দেখুন যে মহিলাদের ভোটে ভারতীয় জনতা পার্টি এইরকম একটা আমি বলবো যেটা আমরা নিজেরাও ভাবিনি, আমাদের পার্টিও ভাবিনি, সেই জায়গায় আজকে মহিলাদের কারণে এত বড় জিত আমরা সেখানে পেয়েছি। 50% আমাদের লোক সংখ্যার 50% মহিলা। এতদিন ধরে তো নজর আন্দাজ, আমরা এখনো ঘরের ভিতরে মহিলাদেরকে আমরা একটু মনে করি আর কিছুই জানি না, কিন্তু যখনই বিপদে পড়ে পুরুষ তখন কিন্তু মহিলাদের সাথে কথা বলে। একমাত্র একটাই আস্থা, এবং দেখা যায় যাকে এতদিন ধরে আমি ডিপ্রাইভ, যাকে আমি বলেছি যে অনারই দেয়নি, তার থেকে সত্যিকারের একটা ভালো উপদেশ পাওয়া যায়। তো ওই জায়গাটাকে আমাদের এর জন্য বলো যে পরিবারের চালিকা শক্তি, মহিলাদের পরিবারের চালিকা শক্তি বলা হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট। মোদিজি আসার পর এগুলো কিন্তু আগে আমরা শুনিনি, ব্যবহার করা হতো খালি, আর কিছু না। এবং এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা, অ্যাওয়ারনেস যে আমার অধিকার সম্পর্কে। এবং মহিলাদের উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পগুলি তৃণমূল স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এদিন মহিলা মোর্চার কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নিশ্চয়ই আপনারা জানেন। এখন এই যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আপনারাই বলুন কজন আপনারা জানেন? আপনারা কতজন ভূতে গিয়ে এই বিষয়টা বলেন? এটা তো বলতে হবে, জানলাম শুনলাম হবে না, প্রতিটা জিনিস আপনার জানতে হবে। তো সেই জায়গায় বুঝতে হবে যে কাদের দেওয়া হবে। যারা আমাদের অন্তর্দয় ফ্যামিলি, অন্তর্দয় ফ্যামিলিতে কোনো কন্যা যদি জন্মগ্রহণ করেন তাদেরকে 50,000 টাকা স্টেট গভর্নমেন্ট তাদের জন্য বন্ড আকারে তাদেরকে রাখা হবে, অনেকটা ফিক্সড। ত্রিপুরা সরকারের মহিলাদের জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, তথ্য ও সহায়তা প্রদানের জন্য মহিলা শক্তি কেন্দ্র এবং মেয়েদের জন্য বিনামূল্যে স্কুটি এবং সাইকেলের মতো শিক্ষামূলক প্রণোদনার উদ্যোগ। অন্যান্য কর্মসূচি নিরাপত্তা এবং সহায়তার উপর দৃষ্টি নিবন্ধন করে, যেমন মহিলা পুলিশ স্টেশন স্থাপন, মহিলা হেল্পলাইন এবং দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য সধর গৃহ আশ্রয় কেন্দ্র। কর্মজীবী মহিলাদের জন্য আরো 10টি কর্মজীবী মহিলা হোস্টেল তৈরির উদ্যোগ এবং মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনার মাধ্যমে মহিলা নির্মাণ শ্রমিকদের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর ফলে রাজ্যে লক্ষাধিক মহিলা লাখপতি দিদি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা সরকারের সম্মিলিত প্রচেষ্টা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল সফলতা বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জম্পু জেলায় সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে গুরুতরভাবে আহত সুমন দেববর্মাকে দেখতে রবিবার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আহতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এবং চিকিৎসকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আহতর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন রাজ্য সরকার তার সবটাই নিশ্চিত করেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত 19 নভেম্বর জম্পুজলা এলাকায় বিজেপি ও তিপ্রা মথার সমর্থকদের মধ্যে ঘটে এই সংঘর্ষ। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে সুমন দেববর্মার অবস্থা তুলনামূলকভাবে গুরুতর। জম্পুজলার মধ্যে যে ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন, নাম হচ্ছে সুমন দেববর্মা। মাথায়ও আঘাত ছিল, হেড ইঞ্জুরি ছিল,
এতদিন ধরে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যে ওই যে গুলতি দিয়ে যে মারে ওইগুলো লেগেছে ওর চোখে। তো ডাক্তারবাবুরা বলেন যে ভিট্রাস হ্যামারেজ আছে, ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন। আমি বললাম যা দরকার লাগবে, যা ট্রিটমেন্টের দরকার সেটা যেন করা হয়। ফলো আপে ওরা দেখছে, তো আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু মানে ঘটনাটা তো খুবই বলবো যে দুর্ভাগ্যজনক। আমি বলেছি যা চিকিৎসার জন্য যা দরকার গভর্নমেন্ট উইল হেল্প। এখানে কি সেরে যাবে না বহিরাজ্যে নেওয়ার কোনো পরিকল্পনা? না, এরকম কিছু না, ওরা তো এখনো বলেনি। আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে, ওনারা আজকেই কথা বলবেন, আমাকে রিপোর্ট দেবেন, প্রয়োজনে যা দরকার তাই করা হবে। সরকারি শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। রবিবার পুলিশ সদর কার্যালয় সংলগ্ন অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। দীর্ঘদিন ধরে কর্মচারীদের ন্যায্য দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে। বকেয়া 22% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান, অষ্টম বেতন কমিশনের সুপারিশ ষোড়শ অর্থ কমিশনের কাছে কমিটেড করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যবস্থা এবং কর্মচারীদের জন্য স্বচ্ছ ও কার্যকর ট্রান্সফার পলিসি প্রণয়ন করা হলো মূল দাবি বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এক বেতন কর চালু করতে হবে। কেন্দ্রীয় উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, যেখানে পেনশনাররাও বেনিফিট হবে, যারা চলে গেছেন রিটায়ারমেন্টে সাবস্টেন্সিয়াল পোস্টে থেকে তারাও বেনিফিট হবে। আমরা চাই যে ওয়ান ইন্ডিয়া ওয়ান পে স্কেল, সেইভাবে আমাদের এই সরকার, রাষ্ট্রবাদী সরকার আমাদের দিকে যাতে সহানুভূতিশীল হয় এবং পে কমিশনের ক্ষেত্রে কর্মচারীদের এই যে লাইবিলিটিসগুলি, কর্মচারীদের এই বেনিফিটগুলি দিলে পরেই 16 ফাইন্যান্স কমিশনে শো করা যায় অ্যাজ পার ফাইন্যান্স ডিপার্টমেন্ট নর্মস যে কমিটেড লাইবিলিটিস যদি শো না করা হয় 8 পে কমিশন হয়ে গেলে তখন আমাদের এই ডিএ এরিয়ারগুলি, ডিআর যেগুলি আছে সেগুলি আইআর হিসেবে মার্চ করলেও অন্য যারা আছে তারা ভিকটিম হয়ে যাবে। যাদের আপনার 10 বছর হয়ে গেছে, ডিআরডব্লিউ অনেক দপ্তরে আছেন যেটা ক্যাপ্টেন এভিয়েন্স আছে, সেটাকে আপহেল্ড করে তাদেরকে রেগুলারাইজ করা, কন্টিনজেন্টকে রেগুলারাইজ করা, পিএলদের রেগুলারাইজ করা এবং আমাদের গ্র্যাচুইটি অপটিমাম লেভেল 25 লাখসে নেওয়া। এবং আমরা সেদিন একটা চিফ সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার পেয়েছিলাম, সেখানে আমরা উপস্থাপন করেছিলাম যে টিআরকেএস ইন ফেভার অফ দি ইউনিফর্ম ট্রান্সফার পলিসি। উনি তখন বলেছিলেন যে এটা তো আমরা ভাবছি যে এটা যদি হয়, কিন্তু আমরা চাই ইউনিফর্ম ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি। তার পক্ষে টিআরকেএস বিগত দিনেও কাজ করেছে ট্রান্সপারেন্টলি অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মস, আগামী দিনেও কাজ করবে। খুমলুঙে রাজনৈতিক অস্থিরতা ও পরপর সংঘর্ষের জেরে রাধাপুর থানার ওসি পরিবর্তন করেছে ত্রিপুরা পুলিশ। বিজেপি ও ত্রিপুরা মথার দফায় দফায় পার্টি অফিসে হামলা ও উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ প্রশাসনের। খুমলুঙে রাজনৈতিক হিংসার ঘটনায় প্রশাসনিক স্তরে বড় পরিবর্তন করল রাজ্য আরক্ষা দপ্তর। রাধাপুর থানার ওসি উদ্যম দেববর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে স্থানান্তর করা হয়েছে আগরতলা ট্রাফিক ইউনিটে। তার জায়গায় নতুন ওসির দায়িত্ব নিয়েছেন কৃষ্ণ সাধন জমাতিয়া। রাজ্য পুলিশের মহানির্দেশকের নির্দেশে এই বদলির চিঠি জারি করেছে আরক্ষা দপ্তর। কেবলমাত্র প্রশাসনিক রদবদল বললে ভুল হবে এই বদলিকে। গত কয়েকদিনে রাধাপুর ও আশপাশে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার সূত্রে এই কড়াকড়ি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর। রাধাপুর থানার কাছে বিজেপির অফিস পুড়িয়ে দেওয়া এবং পরের দিন জেরানিয়া খোলায় টিপরা মথার পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা অস্থিতিশীলতার জোয়ার আনে গোটা এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে টিপরা মথার এক বিধায়কের নেতৃত্বে রাধাপুর থানায় ঝুলিয়ে দেওয়া হয় তালা। এই বিষয়টি পুলিশের প্রশাসনিক কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এমন উত্তেজনা ঠিক পরদিনই এক বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনার ফলে ঘনীভূত হয় রাজনৈতিক অস্থিরতা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে গিয়ে আক্রান্ত পরিবারের খোঁজ খবর নেন, যা স্পষ্ট বার্তা দেয় পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে রাজ্য সরকার। এরপরই থানার ওসি বদলির সিদ্ধান্ত আসে পুলিশের শীর্ষ পর্যায় থেকে। বর্তমানে রাধাপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি আরক্ষা দপ্তরের। নিয়মিত টহলে রয়েছে পুলিশ ও টিএসআর এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে প্রশাসন। ত্রিপুরার জোট রাজনীতির মধ্যে বিজেপি ও তিপ্রামথার সম্পর্ক অস্থিরতায় দুলছে, যেখানে মাটি স্তরের রাজনৈতিক প্রতিযোগিতা সংঘর্ষমুখী হয়ে উঠেছে ক্রমশ। প্রশাসনের উপর চাপ ও জনরোষের কারণে সরাসরি পুলিশ আধিকারিকের বদলি করতে বাধ্য হয়েছে সরকার। পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয় ফেরানোই বর্তমান মূল চ্যালেঞ্জ রাজ্য পুলিশ প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বছর পর বছর ধরে আটকে থাকলেও এক্ষেত্রে সম্পন্ন হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। ঘোষণা দিয়েও বাতিল করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেকারদের সঙ্গে রসিকতা করছে সরকার। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগই করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 2 দিন পরে পরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শূন্যপদ পূরণের ঢালাও ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এই শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেকারদের সঙ্গে রসিকতা করা হচ্ছে বলে অভিযোগ হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ ইন্সপেক্টর, ফিশারি অফিসার, সহকারী অধ্যাপক ইত্যাদি পদে নিয়োগের ঘোষণার বছর কেটে গেলেও এখনও তা শুরুই হয়নি বলে উল্লেখ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কিছু রিক্রুটমেন্ট প্রসেস কেপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্মি ডিপার্টমেন্টের এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজ, PA2, জুনিয়র সায়েন্টিফিক অ্যানালিস্ট, এই প্রসেস 1 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অব্দি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝি এখন এসে পৌঁছায়, কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছর আগে, 3 বছর আগে কোন প্রসেস কমপ্লিট হচ্ছে না। এমনকি ফাইনাল রেজাল্ট, এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছর পর বছর ধরে অপেক্ষায় রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটা রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত পরবর্তী বছর টিসিএস অফিসার রাজ্যকে 16টি এসআই শূন্য পদ পূরণ, 100 আমিনদার, 100-এরও বেশি তহসিলদার, 140 ফরেস্টার, 104 অডিটর নিয়োগের ঘোষণার বছর কেটে গেলেও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলেও এই দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ক্যাবিনেটের সিদ্ধান্ত বেকার যুবকদের মনে কিছুটা আশা জাগে, কিন্তু যখন দেখে রসিকতা, কারণ বললাম না 2024-এ জুলাই এবং সেপ্টেম্বর, 2025-এ নভেম্বর আছে 23 তারিখ, এতগুলো পোস্ট, আমি আবার রিপিট করছি, দেখুন 216টি পোস্ট এসআই পুলিশ, 100 অধিক তহসিলদার, 100 অধিক আমিনদার, 104 পোস্ট অডিটর, 140 পোস্ট ফরেস্টার, 30টি পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, 240টি এলডিসি ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোথায় মানে পরীক্ষা হবে, নোটিফিকেশন পর্যন্ত হয়নি। এই যে নভেম্বরে 19 তারিখে হলো 407টি, এটাও তো কবে একবারে কারা পরীক্ষা, কিছুই তো নেই। মানে এইগুলো মাঝে মধ্যে বলে বেকারদের একটু স্পেসিফাই করার চেষ্টা করছে, বেকারদের ভোগ বাড়ানোর চেষ্টা হচ্ছে। দিস ইজ দ্য ওয়েল। সম্প্রতি 460টি শূন্য পদে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণার বিষয়টিতেও
কবের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা উল্লেখ না করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনেকেই জয়েন করেননি, অথচ এই ক্ষেত্রে দ্বিতীয়বার কোনো রকম পরীক্ষায় নেয়নি জিআরবিটি বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। টিপিএসসি এবং জিআরবিটির নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ, নিয়োগ প্রক্রিয়ায় ঘোষণা দিলে তা সময়ের মধ্যে শেষ করা এবং কোচিং সেন্টার নির্ভর পরীক্ষা প্রস্তুতি বন্ধ করার দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক ছড়ি লোহার ব্রিজ হঠাৎ ভেঙে পড়ায় গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে চিলাগাঙে। ট্রিপার উল্টে যাওয়া ঘটনায় প্রধান সড়ক বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, চরমে জনদুর্ভোগ। শনিবার গভীর রাতে আনুমানিক 2টার দিকে চেলাগাং এলাকার এক ছড়ি লোহার ব্রিজ হঠাৎ ভেঙে পড়লে সৃষ্টি জনদুর্ভোগ। ভারসাম্য হারিয়ে উল্টে যায় ব্রিজের উপর দিয়ে চলাচলরত একটি পণ্যবাহী ট্রিপার গাড়ি। দুর্ঘটনার সময় ব্রিজটিতে আগেই ফাটল ছিল নাকি অতিরিক্ত লোডের কারণে এটি ভেঙেছে তা এখনো নিশ্চিত করেনি প্রশাসন। বছরের পর বছর মেরামত না হওয়া ও পুরনো লোহার সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয় মানুষের। এই পরিস্থিতিতে ট্রিপারটি অতিরিক্ত মাল বোঝাই ছিল বলে অভিযোগ করে বিষয়টি তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। ঘটনার পর প্রাথমিক পরিদর্শন করেছে পূর্ত দপ্তরের আধিকারিকরা। এদিকে বৃষ্টি ভেঙে পড়ার ফলে চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। এতে একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, অপরদিকে রোগী পরিবহন, বাজার ও জরুরি কাজে যাতায়াতে তৈরি হয়েছে মারাত্মক সমস্যা। উপযুক্ত বিকল্প সড়ক না থাকার কারণে প্রায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনার পর তীব্র ক্ষোভ দেখা যায় এলাকাবাসীদের মধ্যে। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা, ব্রিজ পুনর্নির্মাণের জরুরি পদক্ষেপ, ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। অন্যান্য সংবাদের জন্য চোখ রাখবেন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।